আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগতম জানিয়ে চতুর্থ পর্ব শুরু করছি। এবার আমরা ক্লাস 4 ও ইবতেদায়ী চতুর্থ শ্রেণীর গণিতের 63 ও 64 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তোমরা শেষ পর্যন্ত সাথে থেকো। হিসাবের নিয়ম এবং ধারণা। চলো আমরা হিসাবের নতুন নিয়ম এবং ধারণা সম্পর্কে জানি। এখানে এখানে কিছু লাল আর কিছু সবুজ আপেল রয়েছে ডান পাশে। মোট আপেলের সংখ্যা কত? এবং এই ছাত্রটি বলতেছে কি যে আমরা অনেক উপায়ে সমস্যাটি সমাধান করতে পারি। যেমন এখানে লাল রঙের যতগুলি আপেল আছে এবং সবুজ রঙের যতগুলো আপেল আছে সবগুলোকে আমরা যদি যোগ করি একটা একটা করে, তাহলে আমরা বলে দিতে পারবো যে এখানে মোট আপেলের সংখ্যা কত। কিন্তু আমরা একটু অন্যভাবে আমরা হিসাব করি। এখানে এখানে প্রথমে আমরা এখানে লাল রঙের ক্ষেত্রে, লাল রঙের আপেলের ক্ষেত্রে আমরা দেখি এখানে সারির সংখ্যা কয়টি আছে? একটি, তারপরে এই একটি সারি দুইটি, তারপরে তিনটি, চারটি সারি আছে। তাহলে এবং এই প্রত্যেকটা সারিতে আপেলের সংখ্যা কিন্তু সমান আছে। এবং এই প্রথম সারিতে আমরা দেখি আপেলের সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8। তাহলে প্রথম সারিতে আপেল আছে 8টি এবং প্রত্যেকটি সারিতে কিন্তু আপেল এখানে 8টি করে আছে। এবং এখানে লাল রঙের এখানে সারির সংখ্যা এখানে 4টি। আমরা এখানে এখানে 4 লিখলাম আগে, তাহলে 4টি সারি আছে এখানে। আবার এখানে যদি আমরা কলামগুলো এখানে গণনা করি, লাল রঙের আপেলের ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম কলাম এবং এই কলামে 4টি আছে আপেল এবং পরে 2 নম্বর কলামে 4টি করে আছে। এবং আমরা এখানে কলাম গুনে নিই যে এখানে কয়টি কলাম আছে? 1টি 2টি, তারপরে এটা হচ্ছে 3টি, এটা 4 নম্বর কলাম, এটা 5 নম্বর, এটা 6 নম্বর কলাম, এটা 7 নম্বর এবং এটা হচ্ছে 8 নম্বর কলাম। এবং প্রত্যেকটি কলামে এখানে 4টি করে আপেল রয়েছে। এবং এখানে আমাদের মোট আমরা কলাম গণনা করে পেলাম হচ্ছে 8টি। এখন যদি আমরা প্রত্যেকটি সারিতে এবং প্রত্যেকটি কলামে যদি সংখ্যাগুলো, এখানে আপেলের সংখ্যাগুলো যদি সমান থাকে, তাহলে সারি এবং কলাম যদি আমরা গুণ করি, তাহলে এক্ষেত্রে লাল রঙের মোট আপেলের সংখ্যা বের করতে পারবো। এবং 4 আর এখানে 8 গুণ করলে হয় 4 8 32। তাহলে এখানে লাল রঙের আপেলের সংখ্যা আছে 32টি। এবার আমরা এই নিচের সবুজ রঙের আপেলের সংখ্যা গণনা করব। এবং এখানে প্রথমে আমরা সারির সংখ্যা গণনা করি। তাহলে এটা হচ্ছে প্রথম সারি এবং এটা হচ্ছে 2 নম্বর সারি, এটা হচ্ছে 3 নম্বর সারি। তাহলে এখানে 3টি সারি রয়েছে সবুজ রঙের আপেলের ক্ষেত্রে এবং প্রত্যেকটি সারিতে আপেলের সংখ্যা কিন্তু সমান আছে এক্ষেত্রেও। এরপরে আমরা এখানে সবুজ রঙের আপেলের ক্ষেত্রে কলামের সংখ্যা গণনা করব। এবং এটা হচ্ছে 1 নম্বর কলাম, এটা 2 নম্বর কলাম, এটা 3 নম্বর কলাম, এটা 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর কলাম। তাহলে এখানেও 8টি কলাম আছে সবুজ রঙের আপেলের ক্ষেত্রে এবং এখানেও প্রত্যেকটি কলামে আপেলের সংখ্যাগুলো সমান আছে। তাহলে আমরা যদি সারি এবং কলামের ক্ষেত্রে প্রত্যেকটি সারিতে এবং প্রত্যেকটি কলামে যদি আপেল এবং আপেলের সংখ্যাগুলো যদি সমান থাকে, তাহলে আমরা সারির সংখ্যা এবং কলামের সংখ্যা গুণ করলেই আমরা পেয়ে যাব। তাহলে এখানে সারির সংখ্যা রয়েছে 3টি সারি দেখলাম আমরা আগে গণনা করে এবং এরপরে কলাম গণনা করে আমরা পেলাম 8টি কলাম। এবং সারির সংখ্যা এবং কলামের সংখ্যা এখানে গুণ করে আমরা পেয়ে যাবো এখানে মোট আপেলের সংখ্যা। এবং 3 আর এখানে 8 গুণ করলে হয়ে যায় 3 8 24। অর্থাৎ এখানে সবুজ রঙের আপেলের সংখ্যা 24টি। এখন এখানে ডান পাশে এখানে শ্যামল নামের একজন ছাত্র আছে এবং সে শ্যামলের ধারণা কি বা শ্যামল কিভাবে হিসাব করেছে, এখানে প্রথমে লাল রঙের আপেলের হিসাব করেছে। এবং লাল রঙের আপেলের ক্ষেত্রে সারির সংখ্যা রয়েছে 4টি এবং এই সারির সংখ্যার সাথে কলামের সংখ্যা রয়েছে 8টি, এর সাথে 4 আর 8 গুণ করে হয়ে গেছে 4 8 32। তাহলে এই যে 4 এবং 8 গুণ করেছে, অর্থাৎ সারির সংখ্যা এবং কলামের সংখ্যা গুণ করেছে, তারপরে আবার সবুজ রঙের আপেল যোগ করেছে এখানে, তো এই জন্য যোগ চিহ্ন দিয়েছে। এরপরে এখানে সবুজ রঙের ক্ষেত্রেও সারির সংখ্যা রয়েছে 3টি এবং কলামের সংখ্যাও রয়েছে 8টি, অর্থাৎ সারি এবং কলাম যদি গুণ করা হয় তাহলে 3 8 24 হয়। এখানে সেই 3 এবং 8 গুণ করে লিখেছে, সারির সংখ্যা 3 এবং কলামের সংখ্যা 8টি সবুজ রঙের আপেলের ক্ষেত্রে। এবং এই লাল রঙের আপেল সংখ্যা এবং সবুজ রঙের আপেলের সংখ্যা যোগ করেছে এবং 4 8 32। আর এখানে যদি আমরা 3 8 24 যদি যোগ করি আমরা, তাহলে এই দুইটা যোগ করলে হয়ে যায় 56। অর্থাৎ এখানে লাল রঙের এবং সবুজ রঙের মোট আপেলের সংখ্যা রয়েছে 56টি। এবার ডান পাশে এখানে দীপিকা নামের একজন ছাত্রী আছে এবং সে দীপিকার ধারণা কি বা দীপিকা কিভাবে হিসাব করেছে, এখানে 4 আর 3 যোগ করেছে এবং বন্ধনী প্রথম বন্ধনীর মধ্যে রেখেছে। এবং এখানে প্রথমে লাল রঙের আপেলের সারির সংখ্যা 4টি এবং সবুজ রঙের আপেলের সারির সংখ্যা ছিল 3টি। তাহলে এই 4 আর 3 যোগ করেছে, তাহলে যোগ করে এখানে প্রথম বন্ধনীর মধ্যে রেখেছে এবং তার সাথে এখানে গুণ দিয়েছে 8, কারণ হচ্ছে যে এই লাল রঙের আপেলের ক্ষেত্রে 8টি কলাম আছে। আবার এখানে যদি আমরা গুনি 1 2 3 4 5 6 7 8, আবার সবুজ রঙের আপেলের ক্ষেত্রে কিন্তু 8টি কলাম আছে, 1 2 3 4 5 6 7 8টি। এই জন্য শুধুমাত্র 8 দিয়ে গুণ করেছে, অর্থাৎ শুধুমাত্র লাল রঙের সারির সংখ্যা এবং সবুজ রঙের আপেলের সারির সংখ্যা 4 আর 3 সাহায্য করে তার সাথে এই 8 গুণ করে দিয়েছে, যেহেতু লাল রঙের আপেল এবং সবুজ রঙের আপেলের কলামের সংখ্যা সমান ছিল। এভাবে হিসাব করেছে দীপিকা। এবং এখানে 3 আর এখানে 4 আর 3 যোগ করলে হয় 7, তার সাথে এখানে 8 গুণ করলে হয় 7 8 56। এখানেও কিন্তু 56টি মোট আপেল হিসাব করেছে দীপিকা। এরপরে আমরা নিচের অংশে যাই। এখানে কি বলেছে, দুইটি গাণিতিক বাক্যের উত্তর একই। শ্যামলের এবং দীপিকার যে গাণিতিক বাক্য লিখে যে সমাধান করেছে, দুইজনের উত্তর কিন্তু একই। তারপরে গাণিতিক বাক্যগুলো ভিন্ন হলেও যখন উভয় পাশের যোগফল সমান হয়, তখন গাণিতিক বাক্য দুইটিকে সমান চিহ্ন দিয়ে সংযুক্ত করা যায়। মানে এখানে শ্যামল যেভাবে হিসাব করেছে গাণিতিক বাক্যটি লিখেছে 4 গুণন 8 যোগ 3 গুণন 8, এটা লিখেছে ডান পাশে 4 গুণন 8 যোগ 3 গুণন 8
সমান সমান এখানে এই পাশে বাম পাশে আবার যেহেতু দীপিকা হিসাব করেছে, গাণিতিক বাক্যটি ছিল দীপিকার কি 4 যোগ 3 এবং প্রথম বন্ধনীর মধ্যে রেখে এবং তার সাথে 8 গুণ করেছে, এবং এটা হচ্ছে এই পাশে লিখেছে 4 যোগ 3 তার সাথে এখানে গুণ 8, অর্থাৎ যেহেতু দুইজনার বা উভয় পাশের হিসাব করে একই উত্তর আসতেছে বা যোগফল সমান হচ্ছে, এই জন্য আমরা এখানে সমান সমান চিহ্ন দিয়ে লিখতে পারবো আমরা এইভাবে। এরপরের অংশে যদি আমরা যাই, বন্ধনীযুক্ত গাণিতিক বাক্য সমূহের জন্য কিছু নিয়ম নিচে দেওয়া হলো। এখানে আমরা দেখতেছি এখানে একটি চতুর্ভুজ আছে, তার সাথে এখানে যোগ দিয়ে একটি ত্রিভুজ এবং এটাকে প্রথম বন্ধনীর মধ্যে রেখেছে, এবং এখানে একটা গোলাকার বৃত্ত আছে। এখন এখানে গুণ চিহ্ন আছে। এখন এখানে আমরা এই গুণ করবো আমরা এটা দিয়ে, আমরা এই বৃত্ত দিয়ে যদি এটাকে যদি গুণ করা হয় এবং এটা প্রথম বন্ধনীর মধ্যে যদি থাকে, তাহলে নিয়মটা হচ্ছে যে গুণ, অর্থাৎ এখানে এই বৃত্ত দিয়ে যদি প্রথমে আমরা এই বর্গকে গুণ করব, তাহলে কি হবে, এই বর্গ এবং গুণ বৃত্ত, এই যে এখানে সেটা লিখেছে। এরপরে এখানে যোগ চিহ্ন আছে, এই যোগ চিহ্ন এখানে দিয়ে দিয়েছে। এরপরে আবার এই বৃত্ত দিয়ে আবার গুণ করেছে কাকে, এই ত্রিভুজকে গুণ করে এই ত্রিভুজ এবং বৃত্ত এখানে লিখে দিয়েছে, ত্রিভুজ গুণন এখানে বৃত্ত। এভাবে আমরা গাণিতিক বাক্য হিসাব করতে পারি, আমরা গুণ করতে পারি। এবং যদি এখানে যোগ থাকে তাহলে এখানে সেক্ষেত্রে এখানে যোগ চিহ্ন দিয়ে দিব। আবার যদি বিয়োগের ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে এখানে প্রথম বন্ধনীর মধ্যে রেখেছে এখানে বর্গ এবং এখানে বিয়োগ ত্রিভুজ, এবং এখানে প্রথম বন্ধনীর মধ্যে রেখে এখানে গুণ দিয়ে এখানে বৃত্ত আছে। তো এরকম যদি থাকে গাণিতিক বাক্য এই ধরনের যদি হয়ে থাকে, তাহলে আমরা এখানে এই বৃত্ত আর এখানে গুণ চিহ্ন আছে, তো এই বৃত্ত দিয়ে আমরা প্রথমে আমরা গুণ করবো এখানে এই বর্গকে, তাহলে এই যে বর্গ গুণন বৃত্ত হয়ে যায়। আবার এই বৃত্ত দিয়ে আবার গুণ করবো কাকে, এই ত্রিভুজকে, তাহলে কি হবে, ত্রিভুজ গুণন বৃত্ত হয়ে যাবে। এখানে এই যে ত্রিভুজ গুণন বৃত্ত হয়ে গেল। এখন এই যে মাঝখানে এখানে এই বিয়োগ চিহ্ন আছে, এখানে এই বিয়োগ চিহ্নটা এখানে দিয়ে দিয়েছে। এবং এখানে নিচে কি বলেছে আমাদেরকে, এখানে একটা বর্গ আছে, বর্গ বা হচ্ছে বর্গক্ষেত্র, এবং এখানে ত্রিভুজ এবং বৃত্তের স্থানে বিভিন্ন সংখ্যা বসিয়ে নিয়মগুলো শুদ্ধতা পরীক্ষা করা যায়। তাহলে চলো আমরা শুদ্ধতা পরীক্ষা করি। এখানে কিছু সংখ্যা বসিয়ে এখানে আমরা এই সংখ্যাগুলো বসাই। আমরা এখানে 3 যোগ 4 এটা প্রথম বন্ধনীর মধ্যে রেখেছে এবং তার সাথে 8 গুণ করেছিল আমাদের এখানে বাম পাশে, এটা হচ্ছে দীপিকার হিসাব অনুযায়ী। তো আমরা এই সংখ্যাগুলো এখানে বসাই। এখানে 4 আছে, এখানে প্রথমে আমরা এই 4টাই যদি আমরা এখানে এই বর্গ আছে এর বর্গক্ষেত্রের মধ্যে এখানে বসালাম আমরা 4। এটাকে দেখতে অসুবিধা হচ্ছে, আমি একটু কালারটা চেঞ্জ করি। তাহলে এখানে শুরুতে আমরা 4 বসিয়ে দিলাম এই এর মধ্যে বর্গক্ষেত্র বা এখানে বর্গের মধ্যে আমরা 4 বসালাম, এই প্রথমে 4, এরপরে 3 এই যে এখানে বসালাম ত্রিভুজের মধ্যে 3 বসালাম এখানে। এরপর এখানে 8 আছে, এখানে গুণ চিহ্ন দিয়ে এখানে 8 আছে, আমরা এখানে 8 দিলাম। এখন কি হবে, এখানে প্রথমে আমরা এখানে বন্ধনীর কাজ করবো আমরা। তো এখানে 4 আর এই 3 যদি আমরা যোগ করি, তাহলে যেহেতু যোগ আছে এখানে মাঝখানে 4 আর 3 যোগ করলে হয় এখানে 7, আর এখানে আছে 8 গুণ দিয়ে, তাহলে এখানে গুণ দিয়ে 8 যদি লিখি আমরা, অর্থাৎ এখানে এই 7 আর এখানে 8 গুণ করলে হয় 27 56, তাহলে এখানে 56 লিখলাম। অর্থাৎ বাম পাশে আমরা এখানে সংখ্যাগুলো বসালাম। এরপর এখানে সমান সমান আছে, আমরা সমান সমান দিলাম। এরপরে আমরা এখন ডান পাশে আসি। তার আগে আমরা এখানে এই স্থানে, মানে এই যে বর্গ আমাদের ত্রিভুজ এবং এই বর্গ আছে এখানে বৃত্ত, এই স্থানে সংখ্যা বসাই আমরা। তো এখানে 4 3 8 বসাইছি, তো এখানে লিখে দিই আমরা এটা 4 আর এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 8 আমাদের সংখ্যা, এবং এই সংখ্যা দিয়ে আমরা হিসাব করলাম। এখানে 4 3 আর এই যে এখানে 8 বসিয়ে দিয়েছি, অর্থাৎ 4 এখানে দিয়েছি বর্গে এবং 3 দিয়েছি ত্রিভুজে এবং এখানে বৃত্তের মধ্যে 8 দিয়েছি। এখন এই পাশে আমরা ডান পাশে হিসাব করি। এখন সমান সমানের ডান পাশে এখানে আমরা 4 দিয়েছি বর্গে, তাহলে আমরা এখানে বর্গে আমরা 4 লিখি। তারপরে এখানে বৃত্তে আমাদের দিয়েছি 8, তাহলে এখানে সংখ্যাটা 8 দিলাম। এরপরে আমরা এখানে ত্রিভুজে 3 দিয়েছি, এখানে 3 দিলাম, এবং এখানে বৃত্তে এই যে 8 দিয়েছি, তাহলে এখানে 8 দিয়ে দিলাম। এখন যদি আমরা হিসাব করি, তাহলে এখানে প্রথমে আমরা এখানে বাম পাশ থেকে ডান দিকে যাওয়ার সময় আমরা এখানে দেখতেছি যোগ আছে, কিন্তু তার আগে এখানে গুণ আছে, তাহলে গুণের কাজটা করবো আমরা। তাহলে এখানে 4 আর এখানে 8 যদি আমরা গুণ করি, অর্থাৎ এখানে 4 আর 8 গুণ করবো, তাহলে 4 আসছে এখানে 32। তারপরে এখানে যোগ আছে, যোগ দিয়ে রাখলাম। এরপরে এই যে এখানে গুণের কাজ করবো আবার, তাহলে 3 আর এখানে 8 গুণ করলে 3 আসছে 24 হয়, তাহলে এই যে 24। এখন এখানে 32 আর এখানে 24 যদি যোগ করি আমরা, তাহলে হয়ে যায় 56, তাহলে এখানে 56 লিখে দিলাম। অর্থাৎ আমরা এই সমান সমানের বাম পাশে আমরা পাচ্ছি সংখ্যা বসিয়ে 56 পেলাম, আবার সমান সমানের এই যে এই পাশে ডান পাশে আমরা সংখ্যাগুলো বসিয়ে 56 পাচ্ছি। অর্থাৎ আমাদের এখানে বিভিন্ন সংখ্যা বসিয়ে নিয়মগুলো শুদ্ধতা পরীক্ষা করা যায়, বা এখানে নিয়মগুলো শুদ্ধতা পরীক্ষা মানে ডান পাশে এবং বাম পাশে আমাদের সমান সমান, অর্থাৎ ডান পক্ষ বা বাম পক্ষ উভয়ই সমান। এই জন্য এখানে বলা হচ্ছিল উপরে যে গাণিতিক বাক্যগুলো ভিন্ন হলেও যখন উভয় পাশে যোগফল সমান হয়, তখন গাণিতিক বাক্য দুটিকে সমান চিহ্ন দিয়ে সংযুক্ত করা হয়। এই জন্য আমরা এখানে এই গাণিতিক বাক্যে সমান চিহ্ন ব্যবহার করেছিলাম। আমরা যেমন আগে এই বাম পাশে এবং ডান পাশে সমান যেহেতু হয়েছিল আমাদের হিসাব করে যোগফল, এই জন্য সমান চিহ্ন ব্যবহার করেছিলাম। এবং এখানেও আমরা এই ঘরে সংখ্যা বসিয়ে আমরা দেখলাম এখানে সমান, এই জন্য আমরা এখানে সমান ব্যবহার করে দিলাম। এবার আমরা নিচের এই অংশটুকু দেখি, আমরা বিয়োগের অংশ। তার আগে আমরা উপরে হিসাব করবো, এই জন্য এখানে উপরের অংশটা এখানে মুছে দিয়ে এটা। এবারও আমরা এই চতুর্ভুজ বা বর্গ, ত্রিভুজ এবং এখানে বৃত্তের মধ্যে আমরা এই 4 3 এবং 8 সংখ্যাগুলো বসিয়ে রাখলাম, এবং এই সংখ্যাগুলো দিয়ে আমরা হিসাব করবো এখানে বিয়োগের ক্ষেত্রে। তো আমরা এখানে প্রথমে এখানে বর্গ বা স্কোয়ারের মধ্যে আমরা 4 বসিয়েছিলাম, তাহলে এখানে 4 দিলাম, এবং ত্রিভুজের জন্য আমরা 3 দিয়েছি, এখানেও 3 দিলাম। এরপর এখানে 8 এর জন্য আমরা 8 দিয়েছি, আমরা এখানে বর্গে না দুঃখিত এখানে হচ্ছে বৃত্তে, তাহলে এখানে 8 দিলাম। এখন যদি আমরা হিসাব করি এখানে বাম পাশে, তাহলে এখানে 4 থেকে 3 বাদ দিলে হয় 1, তার সাথে এখানে গুণ আছে আমাদের এখানে 8, অর্থাৎ 8 আর 1 গুণ করলে হয়ে যায় 8 কে 8 উপরে হয়ে যাবে, অর্থাৎ বাম পাশে আমরা হিসাব করে দিলাম 8, তো এখানে আমরা সমান সমান দিয়ে রাখলাম।
এরপরে আমরা যদি এখানে এই সংখ্যাগুলো বসাই, এখানে বর্গের ভিতর আমরা 4 বসালাম, এরপরে এখানে 3 আছে, এই 3টা আসলে ত্রিভুজের মধ্যে, তো ত্রিভুজের মধ্যে 3 দিলাম, এবং এই বৃত্তের মধ্যে 8 আছে, এই বৃত্ত এটা 8 দিলাম, এখানে বৃত্ত এটা 8। এখন যদি আমরা হিসাব করি তাহলে এখানে আচ্ছা এখানে সমান সমান দিয়ে রাখলাম। তো এই ডান পাশে হিসাব করবো আমরা, তো প্রথমে এখানে গুণের কাজ করবো, তাহলে 4 আসতে আমরা এই 4 আর 8 গুণ করলে 4 আসতে 32 হয়, 32 লিখলাম, এবং এই পাশে আমরা যদি গুণ করি 3 আসতে 24, তাহলে এখানে 24 লিখলাম, এবং এখানে বিয়োগ আছে, বিয়োগ চিহ্ন দিলাম। এখন এই 32 থেকে যদি 24 যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে হয় 8, তাহলে এখানে 8 লিখে দিলাম। তাহলে এক্ষেত্রে আমরা দেখতেছি যে এই সমান সমানের ডান পাশে আমরা সংখ্যাগুলো বসিয়ে আমরা পেলাম এখানে 8 পেলাম, এবং ডান পাশে এখানে এই ঘরের মধ্যে সংখ্যাগুলো বসিয়ে আমরা সমাধান করে এখানে হিসাব করে দেখলাম এখানে 8 আসতেছে, অর্থাৎ আমাদের এই গাণিতিক বাক্য সমান, অর্থাৎ এই জন্য সমান সমান চিহ্ন ব্যবহার করলাম। আমি আবারও বলি যে এখানে দুইটি গাণিতিক বাক্যের ডান পাশে এবং বাম পাশের উত্তর যেহেতু একই, এই জন্য গাণিতিক বাক্য দুইটিকে সমান চিহ্ন দিয়ে সংযুক্ত করা হয়েছে। এবং আমরা এখানে এই 4, 3 এবং 8 এই সংখ্যাগুলো যথাক্রমে বর্গ, ত্রিভুজ এবং বৃত্তের মধ্যে বসিয়ে নিয়মগুলো আমরা শুদ্ধতা পরীক্ষা করলাম বা এখানে চেক করলাম আমরা। এরপরে আমরা পরের অংশে যাই এখানে, এবং তার আগে বলি যে এখানে আমি 4, 3, 8 সংখ্যাগুলো বসিয়েছি, তোমরা ইচ্ছা করলে এখানে অন্য সংখ্যা বসাতে পারো, এখানে 5, এখানে 2, এখানে 6, এরকম ভাবে সংখ্যাগুলো এখানে আলাদা আলাদা সংখ্যাগুলো বসিয়ে হিসাব করতে পারো, এবং উভয় পাশেই যদি উত্তর একই হয় এবং একই হবে উত্তর, এবং গাণিতিক বাক্য দুটি সঠিক হবে, যোগ এবং বিয়োগের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই। এরপরে আমরা এই 1 নম্বর এখানে অংশে এখানে কি বলেছে যে উল্লেখিত নিয়ম অনুসারে নিম্নের গাণিতিক বাক্য দুইটির উত্তর একই কিনা যাচাই করো। এখন এখানে ক নম্বর এখানে কি আছে, এখানে 135 বিয়োগ 35 এবং বন্ধনীর মধ্যে রেখেছে এটা গুণন 7, এবং এটা আসলে খ নম্বর এখানে। তো এখানে ক নম্বর এই অংশটুকু আমরা সমাধান করি যে এখানে দুটির উত্তর একই কিনা যাচাই করতে বলছে, গাণিতিক বাক্য দুটি আমাদের এখানে দেওয়া আছে, তো উত্তর আমরা যাচাই করি। তো এখানে 135 এবং এখানে বিয়োগ 35 আছে, এবং এখানে প্রথম বন্ধনীর মধ্যে যেহেতু রেখেছে তাহলে অবশ্যই আমরা প্রথম বন্ধনীর ভিতরে কাজটা আগে করবো। তাহলে 135 থেকে এখানে 35 বিয়োগ করলে হয় 100, তাহলে এখানে 100 লিখে দিলাম এবং গুণ আছে এখানে গুণ দিলাম। এখন যদি 100 আর এখানে 7 গুণ করলে হয় আমাদের 700। এবার আমরা খ নম্বর এখানে দেখি, খ নম্বর প্রশ্ন এখানে কি বলেছে 135 গুণন 7 তারপরে বিয়োগ 35 গুণন 7। এখন প্রথমে আমরা এখানে সমান সমান দিয়ে নিই, এবং এখানে আমরা গুণের কাজটা আগে করব, যেহেতু আমরা জানি গুণ যোগ বিয়োগ এগুলো যদি থাকে তাহলে আমরা গুণের কাজ আগে করতে হয়। তাহলে এখানে 135 গুণন 7 যদি গুণ করি আমরা তাহলে হবে 945, তাহলে 945 লিখে দিলাম, এবং এখানে বিয়োগ আছে এখানে বিয়োগ দিলাম। এরপর এখানে 35 গুণন 7 আছে, আমাদের 35 এবং 7 যদি গুণ করি আমরা তাহলে হয় 245, তাহলে এখানে এটা লিখে দিলাম, এবং এরপরে 945 থেকে 245 যদি বিয়োগ করি আমরা তাহলে হয় 700। তাহলে আমরা এখানে দেখলাম যে উল্লেখিত বা আগের নিয়ম অনুসারে নিম্নের গাণিতিক বাক্য দুইটির উত্তর একই কিনা যাচাই করো, তাহলে আমরা দেখলাম উত্তর একই। এরপরে আমরা এটা আসলে 63 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করতেছিলাম আমরা, এবং এটার পরের পৃষ্ঠায় যাই, 64 নম্বর পৃষ্ঠায় হিসাবের নিয়ম ব্যবহার করে সমাধান করি। এখানে 1 নম্বর এই প্রশ্নে এখানে 25 গুণন 32 আছে, এটা সমাধান করতে হবে, এবং এখানে কি বলেছে যে স্মরণ করি 25 গুণন 4, 25 আর 4 যদি আমরা গুণ করি তাহলে হয় 100। তো এটা আমরা স্মরণ করতে বলেছে আমাদেরকে, আচ্ছা আমরা স্মরণে রাখলাম এটা 25 গুণন 4 সমান 100। যদি আমি 4 খুঁজে পাই তবে খুব সহজ হবে, গাণিতিক বাক্যের মধ্যে 4 খুঁজে পাইলে আমাদের সহজ হবে হিসাব করা। কিভাবে, এখানে যেমন এই অংশটায় 25 গুণন 32, তো এটা এখানে লিখেছে 25 গুণন 32 সমান এখানে 25 আছে, এখানে এই 25টা এখানে লিখে রাখছে 25। এরপরে এখানে গুণন 32 এই গুণ আছে এখানে দিয়েছে, এবং 32 কে এখানে না লিখে এখানে লিখেছে কি যে 4 গুণন 8, 4 আসতে 32 হয়, মানে 32 কে ভেঙে 4 গুণন 8 লেখা যায়। তাহলে এখানে 32 এর পরিবর্তে 4 গুণন 8 লিখেছে। এখন এখানে বন্ধনী দিয়ে রাখছে। এখন একটা গাণিতিক বাক্যের মধ্যে যদি সবগুলো যদি গুণ থাকে তাহলে আমরা এইখানে বন্ধনী আছে এবং এইখানে বন্ধনী আছে, এই বন্ধনী দিয়ে এই দুইটাকে একত্রিত করেছে। এখন যদি গাণিতিক বাক্যের মধ্যে চিহ্ন যদি একই থাকে তাহলে আমরা চাইলে এই যে 25 আর এখানে 4 কে এক জায়গায় নিয়ে এসে মানে বন্ধনীতে রাখতে পারি। এই জন্য এখানে 25 আর এখানে 4 যদি আমরা এখানে বসিয়ে দিয়ে বন্ধনী দিই, এখানে 25 দিলাম গুণন এখানে 4 দিলাম, এবং বন্ধনী এইখানে যুক্ত করে দিলাম। 4 আর 25 কে এক জায়গায় নিয়ে আসলাম এবং 8 কে সাইডে রাখছে, এবং গুণ দিয়ে এক জায়গাতে রাখা হয়েছে কিন্তু গুণ দিয়ে কিন্তু এই বন্ধনীটাকে সরায় একত্রিত করা হয়েছে 25 আর 4 কে। তাহলে আগে ছিল 25 গুণন 4 গুণন 8, কিন্তু 4 আর 8 কে বন্ধনীর মধ্যে রাখা হয়েছিল, কিন্তু এবারে এই বন্ধনীর মধ্যে রাখা হয়েছে 25 আর 4 কে গুণ করে। এখন এই সংখ্যা আমরা লিখে দিলাম। এখন 25 আর 4 কে গুণ করলে আমরা যে স্মরণ করতে বলেছি, স্মরণে আছে আমাদের 25 আর 4 গুণ করলে হয় 100। তাহলে এখানে 25 আর 4 গুণ করে আমরা পেলাম এখানে 100, এবং সেই 100 লিখে দিলাম, এবং সেই সাথে এখানে গুণন 8 আছে, 8 আছেই। এখন এই 100 সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে হয় 800। তাহলে আমরা এই যে সহজভাবে আমরা হিসাব করে পেয়ে গেলাম 25 আর 32 গুণ করলে 800 হয়। এখন আমরা চাইলে সরাসরি এখানে 25 আর এখানে 32 কে এভাবে গুণ করেও কিন্তু এখানে হিসাব করলে আমাদের 800 আসবে উত্তর। এখন এইভাবে হিসাব করলে কিছু সুবিধা আছে, তো এই সুবিধাগুলো কি ধীরে ধীরে জানতে পারবে। আমরা 2 নম্বরের অঙ্কটি দেখি। 2 নম্বর এখানে কি বলেছে যে 99 গুণন 9, এবং এই পাশে ডান পাশে এই ছাত্র কি বলছে আমাদেরকে যে আমরা জানি 99 সমান সমান 100 বিয়োগ 1। হ্যাঁ, চলো এই সম্পর্কটি ব্যবহার করি, এবং এই সম্পর্কটি ব্যবহার করে আমরা এখানে হিসাব করব। তো এখানে 99 গুণন 9 আছে, তো 99 কে আমরা ভেঙে লিখলে কি হয়, 100 থেকে 1 বিয়োগ করলে যা হয় 99 সমান সমান সেটাই। তাহলে এই যে এটাই লিখে রাখছে 99 সমান 100 বিয়োগ 1, এবং এই যে 9 আছে এখানে, এই 9 কে এখানে রেখে দিয়েছে। এখন এইখানে 100 বিয়োগ 1 আছে, এবং এটাকে বন্ধনীর মধ্যে রাখা হয়েছে প্রথম বন্ধনীর মধ্যে, এবং সেখানে গুণ দিয়ে 9 লেখা আছে। এখন প্রথম কাজটা হবে
এই 9 দিয়ে প্রথমে আমরা 100 কে গুণ করব। এরপর এখানে বিয়োগ আছে, বিয়োগ দিয়ে আবার 9 দিয়ে আমরা আবার এখানে 1 কে গুণ করব, গুণ করে লিখে দিব। তাহলে প্রথমে 9 দিয়ে 100 কে গুণ করলে হয় 100 গুণন 9। তাহলে এখানে এই বক্সের মধ্যে আমরা সেই সংখ্যাটা লিখি 100, এখানে 100 গুণন 9। এরপর আবার 9 দিয়ে 1 কে গুণ করলে হবে 1 গুণন 9। তাহলে এই বক্সের মধ্যে 1 লিখে দিলাম, 1 গুণন 9, আর এখানে 100 গুণন 9, এবং এখানে বিয়োগ আছে, এই যে এখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে। এরপর এখানে যদি 100 আর 9 যদি গুণ করি আমরা তাহলে হয় 900। এরপর এখানে 1 আর 9 যদি আমরা গুণ করি তাহলে হয় 9। এখন এই 900 থেকে 9 বিয়োগ করলে হয় 891, এবং এটি হয়ে গেল আমাদের উত্তর। এরপরে আমরা 2 নম্বর এখানে নিচের এই অংশে যাই। এখানে 2 নম্বরে নিচের সমস্যাগুলো সমাধানে একটি সহজ বিকল্প পদ্ধতি খুঁজে বের করো এবং খাতায় ধারণাটি ব্যাখ্যা করো। এই 2 নম্বর এই অংশটুকু আমরা বোর্ডে নিয়ে যাই, তারপরে আমরা হিসাব করি এগুলো। প্রথমে আমরা 1 নম্বর এই অংশটুকু সমাধান করি। 1 নম্বর অঙ্ক, প্রথমে আমরা 1 নম্বর এই অঙ্কটুকু সমাধান করি। এখানে 1 নম্বর প্রশ্নটি আমরা উঠাই। 25 গুণন 16 আছে আমাদের এখানে অঙ্কে, এবং এখানে আমরা সহজ পদ্ধতি ব্যবহার করে এখানে হিসাব করি। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে আমরা 25-এর সাথে 4 গুণ করা হয় 100। তো আমরা 100 যদি বানাতে পারি তাহলে হিসাব করা সহজ হবে আমাদের। তো এখানে 25 আপাতত এখানে থাক। এখন এখানে যদি আমরা এই 16কে যদি আমরা ভেঙে যদি 4 গুণন 4 করি, অর্থাৎ 4 4 16 হয়, তাহলে এখানে সেটাই করলাম আমরা, 4 গুণন 4, তাহলে হয় 16। অর্থাৎ এই 16কে ভেঙে আমরা 4 গুণন 4 বানাইছি। এখন এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলাম 4 গুণন 4 সমান 16। এখন আমরা জানি 25 গুণন 4 সমান 100। তো সেই জন্য আমরা এখানে কি করবো, যে 25-এর সাথে এখানে 4কে গুণ করে দিব। এখন যদি একটা গাণিতিক বাক্যের মধ্যে যদি সবগুলো গুণ চিহ্ন বা সবগুলো যোগ চিহ্ন হয়ে থাকে, বা বিয়োগ বা যোগ যাই হোক না কেন, এখানে যদি চিহ্ন একই হয় তাহলে আমরা এই বন্ধনীটাকে আমাদের নিজের মতো করে আলাদা করে নিতে পারি। যেমন 4 গুণন 4 ছিল, তো আমরা এখানে এই 25-এর সাথে 4কে এক জায়গায় নিয়ে আসবো বন্ধনীতে। তো এখানে সেটাই করি আমরা, নিচে 25 গুণন 4 এটাকে বন্ধনীর মধ্যে আবদ্ধ করলাম এবং এই 4কে সেপারেট করে রাখলাম। কিন্তু সবগুলো যেহেতু গুণ চিহ্ন আছে, অর্থাৎ মানে কিন্তু কোনো পরিবর্তন হলো না। এখন 25 আর এখানে 4 গুণ করলে হয় 100, তাহলে এখানে 100 লিখে দিলাম, এবং সেই সাথে এখানে গুণ 4 আছে, এখানে গুণ 4 দিয়ে দিলাম। এখন এখানে 100 আর এখানে 4 গুণ করলে হয় আমাদের 400। তাহলে এটি হয়ে যাচ্ছে আমাদের উত্তর। এবং উত্তর লেখার আগে আমাদেরকে বলেছে যে একটি সহজ বিকল্প পদ্ধতি খুঁজে বের করো এবং খাতায় ধারণাটি ব্যাখ্যা করো। তো আমরা এখানে সেটা লিখে দিব যে আমরা যে বিকল্প পদ্ধতি খুঁজে বের করলাম এবং সেই ধারণাটা এখানে ব্যাখ্যা করে আমরা লিখে দিই। ডান পাশে এখানে লিখে দিই। এখানে আমরা 25 গুণন 4 এই সম্পর্কটি ব্যবহার করেছি। তাহলে আমরা এখানে লিখি যে আমরা 25 গুণন 4 এই সম্পর্কটি ব্যবহার করে এই সম্পর্কটি, এবং তার আগে আমরা এখানে 25 গুণন 4 সমান সমান এখানে 100 লিখে দিই। সেটা লেখার পরে আমরা লিখি 25 গুণন 4 সমান সমান 100। তো এই সম্পর্কটি ব্যবহার করে সমাধান সহজ হয়েছে। এরপরে আমরা 2 নম্বরের অংশে যাব। তার আগে এখানে উত্তর 400। এবার আমরা 2 নম্বর অঙ্কটুকু সমাধান করব। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে যে 24 গুণন 25 আছে। তো আমরা এখানে লিখি যে আমাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে 24 গুণন 25। এক্ষেত্রেও আমাদের যেহেতু 25 আছে এখানে, তাহলে 4-এর সাথে 25 গুণ করে 100 হয়, এবং এরকম একটা ফরম্যাটে নিয়ে যাবো আমরা। তাহলে এখানে 24কে ভেঙে 4 বানানো যায় কিনা, 4 6 24 হয়, তাহলে এখানে 4 গুণন, আচ্ছা আমরা এইখানে 6 গুণন 4 করি, 4 গুণন 4 করলে হবে। তো এখানে 6 গুণন 4 করলে আমাদের 4 24 হয়। এখন এখানে 25 আছে, 25 দিয়ে দিলাম। এখন এখানে আমরা 6 আর এখানে 4কে গুণ করে 4 6 24, আর এখানে 25 আছে, 25 রেখে দিলাম। এরপরে যদি আমরা এখানে বন্ধনী দিয়ে রাখছি, এখন এই বন্ধনীকে সরিয়ে দিয়ে আমরা এই 4 এবং 5-এর মধ্যে এক জায়গাতে নিয়ে আসবো এবং বন্ধনী দিয়ে আবদ্ধ করবো। তাহলে এখানে 6কে সেপারেট করলাম এবং এখানে 4 গুণন 25 বা 25 গুণন 4 একই কথা। এখন এখানে 4 আর এখানে 25 গুণ করলে হয় 100। তার সাথে এখানে 6 আছে, তাহলে এখানে 6 আর এখানে 100 গুণ করলে হয় 600। তাহলে এই যে 600 হয়ে গেল আমাদের উত্তর। এবং এই পাশে আমরা আমাদের বিকল্প পদ্ধতি বা সহজ পদ্ধতি যেটা ব্যবহার করেছি সেটা লিখে দিতে হবে আমাদেরকে। তো এখানে আমরা লিখি, আর এখানে আমরা যেহেতু এই 4 আর এই 5কে আবদ্ধ করেছি, এই জন্য এটাকে বন্ধনী দিলাম। সেই সাথে এখানে লিখি যে আমরা 4 আর হচ্ছে 25 গুণ করে এখানে 100 হয়, এই সম্পর্কটি ব্যবহার করে হিসাব করেছি। এই সম্পর্কটি ব্যবহার করে অঙ্কের সমাধান সহজ হয়েছে। অতএব উত্তর 600। এবার আমরা 3 নম্বর অঙ্কে যাব। তার আগে এই অংশটুকু পরিষ্কার করে নিলাম, এবং এখানে 3 নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের 50 গুণন 18। তাহলে এখানে আমরা প্রশ্ন নম্বর 3 এবং 50, তার সাথে এখানে গুণন 18 আছে অঙ্কে। এখন এইরকম আমরা আগে যেভাবে হিসাব করলাম ঠিক এরকম ভাবে হিসাব করতে পারি। আমরা এখানে সহজ বিকল্প পদ্ধতি খুঁজে বের করার চেষ্টা করি। তাহলে এখানে আমরা এখানে 18 আছে, 18কে যদি ভাঙি তাহলে 9 দুগুণ 18 হয়। অর্থাৎ আমরা এখানে 50 আছে, এই 50কে রেখে দিলাম, তার সাথে এখানে গুণন, এখানে 2 গুণন 9 বা 9 গুণন 2 লিখতে পারি আমরা। তো এখানে 2 গুণন 9 লিখলাম। এখন এই 2 আর 9 গুণ করে হয় 18। এখন এখানে 2 গুণন 9 লিখেছি এবং এটাকে বন্ধনীর মধ্যে রেখেছি। এখন আমরা যদি 50-এর সাথে 2 গুণ করি তাহলে হয় 100। তাহলে এখানে এইভাবে লিখি আমরা যে 50-এর সাথে 2 গুণ করে নিয়ে আসি, অর্থাৎ এখানে 50 আর 2কে বন্ধনীর মধ্যে রাখি এবং তার সাথে এখানে 9 লিখে দিলাম। এখন 50 আর 2 গুণ করলে হয় 100। তাহলে এখানে 100 লিখে দিলাম এবং
এখানে 9 আছে, 9 লিখে দিলাম। এখন এই 100 আর এখানে 9 যদি আমরা গুণ করি তাহলে হয় 900। এবং এই পাশে আমরা উত্তর লেখার আগে আমরা সমাধান যেভাবে করেছি সেই খাতায় এই ধারণা বা ব্যাখ্যা করবো। এই জন্য আমরা এখানে লিখে দিই আমরা যে 50 গুণন 2 সমান সমান 100, এই সম্পর্কটি ব্যবহার করে অঙ্কের সমাধান সহজ হয়েছে। অতএব উত্তর 900। এবার আমরা 4 নম্বর অঙ্কটি করব। 4 নম্বর এখানে প্রশ্নটি হচ্ছে 98 গুণন 5। তাহলে আমরা এখানে লিখি আমাদের প্রশ্ন নম্বর 4, 98 গুণন 5। এখন আমরা 100 বানানোর চেষ্টা করি। তো এখানে 100 বানাতে হলে 98 কে যদি আমরা 100 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে হয় 98। তাহলে এখানে 100 বিয়োগ 2 এবং এটাকে বন্ধনীর মধ্যে রেখে এখানে 5 দিয়ে গুণ করলাম, অর্থাৎ 98 গুণন 5ই থেকে গেল। কিন্তু এখন যদি আমরা 5 দিয়ে প্রথমে 100 কে এখানে গুণ করব এবং এখানে লিখে দিব 100 গুণন 5। এরপর আবার 5 দিয়ে আবার 2 কে গুণ করব এবং সেই সাথে এখানে বিয়োগ চিহ্ন আছে, এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিব। বিয়োগ চিহ্ন দিলাম, তাহলে এখন 5 দিয়ে 2 কে গুণ করলে অর্থাৎ 2 গুণন 5। এখন যদি আমরা এটাকে প্রথমে 100 গুণন 5 কে যদি গুণ করি তাহলে হয় 500। তাহলে এখানে 500 লিখে দিলাম, এরপরে বিয়োগ আছে, বিয়োগ দিলাম। এখন 2 গুণন 5 করলে হয় 5 গুণন 2 সমান সমান 10, অর্থাৎ এখানে 500 থেকে 10 বিয়োগ করলে হয় 490। তাহলে এটি হয়ে গেল আমাদের উত্তর। কিন্তু তার আগে আমরা এখানে লিখবো আমাদের বর্ণনা ব্যাখ্যাটা। এখানে 98 সমান সমান বা হচ্ছে 100 বিয়োগ 2 সমান 98 লেখা যায়। তো আমরা এখানে 98 সমান সমান আমরা কি করেছি, 100 বিয়োগ 2, এই সম্পর্কটি ব্যবহার করে অঙ্কের সমাধান সহজ হয়েছে। অতএব উত্তর 490। এবার আমাদের লাস্টে শুধুমাত্র 5 নম্বর আর 6 নম্বর অঙ্ক বাকি রয়েছে। এবং 5 নম্বর প্রশ্নটি হচ্ছে 102 গুণন 11। তাহলে এখানে আমরা দেখি 5 নম্বর প্রশ্ন হচ্ছে 102 গুণন 11। এখন আমরা এখানে হিসাব করি, তো এখানে 102 আছে, তো 100 গুণন 2 এরকম করতে পারি আমরা চাইলে। তাহলে এখানে 100 গুণন 2 না, 100 যোগ 2 সমান সমান 2, 102। তাহলে এখানে বন্ধনীর মধ্যে এটাকে রাখলাম, গুণন এখানে 11 রেখে দিলাম। এখন আমরা 11 দিয়ে গুণ করবো। আমরা এখানে 100 কে গুণ করে দিতে পারি। প্রথমে আমরা 11 দিয়ে 100 কে গুণ করব, তারপর আবার 11 দিয়ে 2 কে গুণ করব। তাহলে প্রথমে আমরা 11 দিয়ে 100 কে যদি গুণ করি তাহলে এখানে লিখি যে 100 গুণন 11, তারপর এখানে এই যে যোগ আছে এই যোগটা এখানে লিখবো, তাহলে যোগ দিলাম। এখন আবার 11 দিয়ে আবার 2 কে গুণ করব, তাহলে এখানে 2 গুণন 11। এখন যদি আমরা এখানে হিসাব করি, প্রথমে আমরা এই গুণের কাজ করব। 100 গুণন 11 সমান 1100 বা 1100, এবং এখানে যোগ আছে এই যোগটা এখানে দিলাম। এখন 2 গুণন 11 এই গুণের কাজ করি, তাহলে 2 গুণন 11 সমান সমান 22, 11 দুগুণ 22। তাহলে এখন যদি আমরা যোগ করি এখানে 1100 যোগ 22 সমান সমান 1122। এবার আমাদেরকে এখানে খাতায় লিখতে হবে যে আমাদের ব্যাখ্যাটা অঙ্কের যে আমরা সহজ বিকল্প পদ্ধতি যেটা ব্যবহার করেছি সেটা আমরা এখানে লিখব। এবং তা হচ্ছে এখানে 102 ছিল, 102 কে আমরা ভেঙে 100 যোগ 2 এটাই লিখেছিলাম, অর্থাৎ 102 সমান সমান এখানে লিখবো যে 100 যোগ 2, এই সম্পর্কটি ব্যবহার করে অঙ্কের সমাধান সহজ হয়েছে। এবার আমরা সর্বশেষ চলে আসছি, আমরা 6 নম্বর অঙ্কে যাই। তো 6 নম্বর অঙ্ক বলেছে যে 900, আচ্ছা আমরা 6 নম্বর আগে অঙ্ক উঠাই, 999 গুণন হচ্ছে 9, এটা হচ্ছে অঙ্ক আমাদের। এখন এইটাকে অঙ্কের সমাধান করতে হবে। এখন আমরা আসলে হিসাব করতেছি কিভাবে, যে 100 বানানোর চেষ্টা করতেছি, 100 বা 1000 এরকম করে যদি তৈরি করতে পারি তাহলে হিসাব করার সুবিধা আছে। তাহলে এখানে আমরা দেখতেছি যে এখানে অনেক বড় সংখ্যা 999, 1000 থেকে 1 কম। তাহলে আমরা এইভাবে লিখি যে আমরা 1000 বিয়োগ 1 সমান সমান এই যে 999। এখন এই যে এখানে বন্ধনী দিলাম, এটাকে আবদ্ধ করলাম এবং 9 আছে এখানে 9 রেখে দিলাম। এখন আমরা কি করব, যে এখানে 9 দিয়ে আমরা 100 কে গুণ করব এবং তারপর আবার 9 দিয়ে আমরা 1 কে গুণ করব। তাহলে আমরা লিখি প্রথমে 9 দিয়ে 1000 কে গুণ করলে এখানে 1000 গুণন 9, এবং এই বিয়োগ চিহ্ন এখানে লিখবো, বিয়োগ লিখলাম। এখন 9 দিয়ে 1 কে গুণ করলে হয় 1 গুণন 9। এখন যদি আমরা এখন গুণ করি, এখন গুণের কাজ আগে এই দিক থেকে, গুণের কাজ যদি আমরা আগে করি তাহলে 1000 গুণন 9 সমান সমান 9000 লিখে দিলাম। এখন বিয়োগ আছে এখানে, এই বিয়োগটাকে এখানে লিখে দিলাম, আর এখানে 1 গুণন 9 সমান সমান 9, তাহলে এই যে 9 লিখে দিলাম। এখন যদি আমরা 9000 থেকে 9 যদি বিয়োগ করি তাহলে হয় আমাদের 8991। তাহলে এখানে আমরা আসলে সম্পর্কটা কি তৈরি করেছি, যে এখানে 999 কে ভেঙে এখানে 1000 বিয়োগ 1 এটা লিখতে পারি আমরা, আর সেটাই কিন্তু করেছি এখানে। তো আমরা এখানে লিখি যে আমাদের ব্যাখ্যাটা এখানে খাতায় লিখতে হবে আমাদের। তাহলে 999 এটা ছিল, এবং এটাকে ভেঙে আমরা কি সম্পর্ক তৈরি করেছি, 1000 বিয়োগ 1000 বিয়োগ 1 সমান সমান 999, এই সম্পর্কটি ব্যবহার করে অঙ্কের সমাধান সহজ হয়েছে আমাদের। এবং উত্তর আমরা এখানে লিখি আমাদের উত্তর 8991, এবং এই পাশে উত্তর 1122 বা 1122। তাহলে এখানে আমরা 2 নম্বর এই অঙ্কের আন্ডারে মোটামুটি 6টা অঙ্ক ছিল এবং সবগুলো অঙ্ক সমাধান করলাম। এরপর আমরা এখন বইয়ের পৃষ্ঠায় যাই সরাসরি।
তো আমরা এখানে 2 নম্বর এই অঙ্কটুকু শেষ করলাম। এরপরে আমরা 3 নম্বর অংশে যাব। এবার আমরা 3 নম্বর এই অঙ্কটুকু দেখবো আমরা। তো এই 3 নম্বর অংশে আবার হচ্ছে 2টা পার্ট আছে, 1 নম্বর এবং 2 নম্বর। তো এই 1 নম্বর এবং 2 নম্বর 3 নম্বর অঙ্কটা আমরা টোটাল বোর্ডে নিয়ে যাই আমরা। তাহলে আমরা বোর্ডে নিয়ে আসার পরে এই অঙ্কটুকু সমাধান করি। তো এটা হচ্ছে আমাদের অঙ্ক এবং এখানে বলা হয়েছে 3-এর 1 নম্বর। 3 নম্বর বলা হচ্ছে যে হিসাবের নিয়ম ব্যবহার করে সমাধান করো। এখানে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রতিটি তরমুজ 98 টাকা দরে বিধানটি পুরা 5টি তরমুজ কিনলেন, তার মোট কত খরচ হলো। এখন এটাকে আমরা সমাধান করি। এখানে 1 নম্বর প্রশ্ন দিলাম। তো এখানে আমরা 98 টাকা দরে কিনেছে তরমুজ 5টি তরমুজ, অর্থাৎ এখানে আমাদের গাণিতিক বাক্যটি হবে 98 গুণন 5, গুণ করে যা হবে সেটা। তো আমরা সরাসরিভাবে গুণ করে অ্যান্সার বের করা যাবে, উত্তর নিয়ে আসা যাবে, কিন্তু এখানে বলেছে যে হিসাবের নিয়ম ব্যবহার করে আমরা সমাধান করব। এই জন্য আমরা এখানে 100 বানাতে পারবো কিনা প্রথমে আমরা একটু দেখি। আমরা দেখতেছি যে 100 কাছাকাছি, কিন্তু তাহলে এখানে 98 আছে, অর্থাৎ এখানে 100 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে হয় এই যে 98 হয়, অর্থাৎ 100 বিয়োগ 2 সমান 98। এখন এখানে আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম এবং এখানে গুণ আছে 5, এই 5কে এখানে লিখে দিলাম। তাহলে এই যে 5। তাহলে এখন যদি আমরা এই 5 দিয়ে প্রথমে 100 কে গুণ করব এবং এখানে লিখবো যে 100 গুণন 5। এখন এরপরে আবার বিয়োগ আছে, এখানে বিয়োগ চিহ্নটা এখানে লিখবো, বিয়োগ লিখলাম। আচ্ছা, তার আগে 5 আছে, 5 লিখে আমরা লেখা হয় নাই, 5 গুণন 100 মানে এখানে 100 গুণন 5। এখন এখানে বিয়োগ আছে, বিয়োগটা এখানে লিখলাম। এখন আবার 2 দিয়ে 5 দিয়ে 2 কে গুণ করলে হয় 2 গুণন 5 বা 5 গুণন 2 একই কথা। তাহলে এখানে লিখি আমরা। এখন এখানে গুণ আছে এবং বিয়োগ আছে চিহ্ন, তো এখানে আমরা জানি যে গুণের কাজটা আগে করতে হয়। তাহলে এখানে গুণ যদি করি তাহলে এই অংশের গুণ করি আমরা, তাহলে 100 গুণন 5 সমান 500। আর এখানে বিয়োগ আছে, বিয়োগ রেখে দিলাম 2 গুণন 10, এই 2 গুণন 5 সমান 10, তাহলে 10 লিখে দিলাম। এখন 500 থেকে 10 যদি বাদ দেই তাহলে হয় 490। তাহলে এটি হয়ে গেল আমাদের উত্তর, অর্থাৎ বিধান ত্রিপুরা মোট কত খরচ হলো। তাহলে মোট খরচ এখানে আমরা লিখি উত্তর, মোট খরচ 490 টাকা। তাহলে এটা আবার আমি একটু বলি যে প্রতিটি তরমুজ 98 টাকা দরে, মানে একটি তরমুজের দাম 98 টাকা হলে 5টি তরমুজের দাম হবে 98 গুণন 5। আমরা সেটাই করেছি এবং হিসাবের নিয়ম ব্যবহার করে আমরা একটু কৌশল অবলম্বন করে হিসাব করেছি। এখন কেউ যদি সরাসরি 98 গুণন 5 সমান হিসাব করে তাহলে কিন্তু 400 হবে সরাসরি। তো আমরা এইভাবে হিসাব করেছি। এরপর আমরা 2 নম্বর অঙ্কে আসি। 2 নম্বর অঙ্কটি আমরা এই পাশে সমাধান করব। তো এখানে কি বলেছে যে মায়ার কাছে 36টি ছোট ব্যাগ রয়েছে, প্রতিটি ব্যাগে 25টি করে জলপাই রয়েছে, মায়ার কাছে মোট কতটি জলপাই রয়েছে। তাহলে এখানে শুরুতে আমরা 2 নম্বর দিলাম। এখন এখানে বলেছে যে প্রতিটি ব্যাগে 25টি করে জলপাই রয়েছে, অর্থাৎ একটি ব্যাগে রয়েছে 25টি করে জলপাই। এখন ব্যাগের সংখ্যা মোট 36টি, তাহলে 36টি ব্যাগে রয়েছে মোট জলপাইয়ের সংখ্যা হবে 25 গুণন 36 বা 36 গুণন 25 একই কথা। তাহলে আমরা এটা লিখে দিলাম। এখন আমরা এত কিছু না লিখে সরাসরি এখানে 25 গুণন 36 এটা লিখতে পারি বা 36 গুণন 25 লিখতে পারি। তাহলে আমরা এত কিছু না লিখে সরাসরি আমরা 36 গুণন 25 লিখে আমরা সমাধান করি। তাহলে আমরা এখানে 36 গুণন 25 সমান সমান যা হবে সেটা কিন্তু মোট ততটি জলপাই রয়েছে এখানে। তাহলে এখানে 36 গুণন 25 গুণ করবো আমরা কিন্তু হিসাবের নিয়ম ব্যবহার করে, অর্থাৎ এখানে আমাদের যেহেতু 25 আছে তাহলে আমরা চাইলে, যেহেতু আমরা একবার হিসাব করলাম যে 4 এর সাথে 25 গুণ করে 100 হয়, এই জন্য আমরা 100 দিয়ে হিসাব করার সুবিধা আছে। তাহলে এখানে আমরা সেটা করতে যাই এখানে। তাহলে সেটা করতে হলে আমাদের কি করতে হবে, 36কে ভাঙতে হবে এখানে। তাহলে 36কে ভাঙার জন্য কি করবো আমরা, 4 9 36 আর আমরা এটা লিখতে পারি, বা 9 গুণন 4 সমান সমান 4 9 36 এটা লিখলাম আমরা। এখন যদি আমরা এখানে গুণ 25 আছে 25 দিয়ে দিলাম, অর্থাৎ এখানে এইটাকে আমরা বন্ধনীর মধ্যে রাখলাম। এখন এই যে এখানে 4 গুণন 25 সমান সমান আমরা জানি 100 হয়। তাহলে আমরা এখানে 9কে সেপারেট রেখে সবগুলো যেহেতু গুণ আছে তাহলে বন্ধনী এখানে না রেখে আমরা এই দুইটার মধ্যে বন্ধনী আবদ্ধ করি। তাহলে 4 গুণন 25 দিয়ে দিলাম এবং এটাকে বন্ধনীর মধ্যে আবদ্ধ করলাম। এখন 9 আছে 9 রেখে দিলাম। এখন এই 4 আর 25 গুণ করলে হয় 100, তাহলে এখানে 100 লিখে দিলাম। এখন আমরা 100 সাথে 9 গুণ করলে হয় 900। তাহলে এভাবে আমরা সহজে হিসাব করে নিয়ে আসলাম হিসাবের নিয়ম ব্যবহার করে। তাহলে মায়ের কাছে মোট কতটি জলপাই রয়েছে এখানে উত্তর লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখি যে আমাদের উত্তর, মায়ের কাছে মোট 90টি 900টি জলপাই রয়েছে, উত্তর 900টি। তাহলে এবার আমরা আমাদের বইয়ের পৃষ্ঠায় চলে যাই। আমরা 64 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। আগামী পর্বে আমরা 65 নম্বর পৃষ্ঠার অনুশীলনী অঙ্কগুলো সমাধান করব ইনশাল্লাহ। পরবর্তী পর্ব সহ সকল রকমের ভিডিও টিউটোরিয়াল পেতে নতুনরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে নতুন ভিডিও টিউটোরিয়াল আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। কথা হবে পরবর্তী পর্বে। খোদা হাফেজ।